পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রাগুলোকে আর্থিক সাহায্যের ভাবনা রাজ্য সরকারের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন পুরমন্ত্রী। একই সঙ্গে এবার শ্রাবণী মেলার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। হ্যাঁ, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে কথা বলেছেন। তার ইচ্ছে যেগুলো খুব পুরনো অনেক দিনে সেগুলোকে আমরা সেইভাবেই দেখব। শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়োভাবে এটাকে ভাবা হয়েছে। বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস, আনকনস্ট্রাক্টেড টয়লেটস। চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে। ভক্তবৃন্দ যান, অত্যন্ত গরম রাস্তাগুলো হয়, তাই জন্য আমরা ঠিক করেছি তাদের পায়ে যাতে ছ্যাঁকা না লাগে, কষ্ট না হয়, তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো এবং সেই কার্পেটের ওপর আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। কাল অপরূপা পোদ্দারকে ফের তলব করেছে পুলিশ। স্বামীকে গ্রেপ্তারের সময় পুলিশকে হেনস্থার অভিযোগ বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয়। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে হাজিরা এড়িয়ে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার এনআইএর হাতে গ্রেপ্তার অপরূপা পোদ্দারের স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী। গ্রেপ্তারের সময় পুলিশকে হেনস্থার অভিযোগ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। আজকে আবার নোটিশ সার্ভ করা হয়েছে আর কালকে আবার ওনাকে আসতে বলা হয়েছে থানায়। আজকে আমরা শ্রীরামপুর আদালতে কিছু অ্যাডিং সেকশন প্রেয়ার দিয়েছি, আরও কিছু নন বেলেবল সেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আর ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে জীবনতলার বাজারে ঘোরালো পুলিশ। অন্যদিকে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে বুলডোজার নিয়ে এসে ভেঙে দেওয়া হলো। ক্যানিংয়ের মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল ক্যাফে অরণ্যের কূলে। ঘটনাস্থলে হাজির এসডিপিও ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং তাদের নেতৃত্বেই সেখানে বুলডোজার দিয়ে ওই ক্যাফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। প্রায় 7.5 একর জমি জুড়ে এই বেআইনি নির্মাণ কোথায় হয়েছে, যে সুন্দরবনের সৌন্দর্যতা সেটা নষ্ট করার অন্যতম একটা প্রয়াস বলা যায়। তার কারণ যেটা ভেঙে ফেলা হচ্ছে সেটা বেআইনি, এমনটাই মনে করেছে প্রশাসন। এবং যে জায়গায় এই রেস্তোরাঁ বা এই ক্যাফে তৈরি হয়েছিল সেই জায়গা মাতলা নদীর চর, সম্পূর্ণ এখন ভেঙে ফেলার কাজ চলছে। কিন্তু তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন তার ছেলে বানিয়েছিল এই ক্যাফে, যে জায়গায় আমরা রয়েছি একটা কংক্রিট, এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময় পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সেই ক্ষেত্রে এই যেগুলো ব্যবহার করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। অর্থাৎ এই যে এখানে এই যে লেখা রয়েছে এবং তার সাথে বিশ্ব বাংলার লোগো, সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জায়গায় জায়গায় এই ধরনের লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো রয়েছে, কংক্রিট যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই নয়। এখানে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক, সেখানেও বিশ্ব বাংলার লোগো দেওয়া এই যে প্লাস্টিক সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে যে ইমারত তৈরি করেছে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এখন যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের চারিদিকে তাকালে দেখা যাচ্ছে যে পিলার থেকে আরম্ভ করে বিম, সেখানে এইগুলো ঢালাই করার ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও সরকারি প্লাস্টিক। কোনোভাবে এইগুলো হচ্ছে বিপর্যয় যারা পড়েন তাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু সেগুলো ব্যবহার করে ইমারত তৈরি করা হয়েছে। তাহলে কি এখানেও বেআইনি বিষয় হলো? এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে একের পর এক বেআইনি যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে এখন এই যে কংক্রিটের যে জায়গাগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি।
দলের রাশ হাতছাড়া হয়েছে। এবার কি নাম প্রতীক তহবিলও দখল করে নেবে ঋতব্রত তৃণমূল? এ নিয়ে জল্পনার আবহে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ভোটে ভরাডুবির পর দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের। ইতিমধ্যে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তারা। এবার কি তৃণমূলের নাম প্রতীক তহবিলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঋতব্রত তৃণমূলের দখলে চলে যেতে পারে? এই প্রশ্ন ঘিরে যখন রাজনীতির তোলপাড়, তখন দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে অ্যাজ পার নর্মস অফ দি পার্টি, আমরা সব করেছি আর লিখিত দেওয়া হয়েছে সব। তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেল, ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো মমতা ব্যানার্জির মুখ ছাড়া। গত 22শে জুন নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রত শিবির। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো নামই রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে, সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস। পরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে এই তালিকা জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার অরূপ রায়ের নেতৃত্বে দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক করেন তারা। নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দেয়া হয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জানান সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, যে কোনো সময় তারা সেই প্রমাণ দিতে পারেন। ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। তৃণমূলের নাম আর জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ কি? সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন। তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটিনির চান্স আছে। একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে, দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। অথবা এই ইলেকশন সিম্বলটা ফ্রিজ করে দিয়ে বলতে পারে তোমরা একটা ইলেকশন সিম্বল নাও, ওরা একটা ইলেকশন সিম্বল নেবেন, যে ইলেকশন সিম্বল দুটো তোমাদের যে অরিজিনাল ইলেকশন সিম্বলের সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়ের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।